টিকা নিয়ে চীনের সিনোফার্মের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি হয়নি জানালেন ঢাকায় নিযুক্ত উপরাষ্ট্রদূত। ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা, কূটনৈতিক ব্যর্থতা। চুক্তি হয় নাই মানে আমাকে বলে দিচ্ছে যেটা আরো অনেক দেরি আছে, প্রথমে চুক্তি হবে তারপর না আসা, তাহলে এটা হতাশার ব্যাপার। সিরামের সাথে আমাদের যে চুক্তি হয়েছিল আমদানিটা, সেটা একটা অনিশ্চিত হয়ে গেল। একইভাবে যদি চীনের ক্ষেত্রে সেটি ঘটে বা রাশিয়ার সঙ্গে ঘটে, তাহলে তো আমাদের সেই সেফগার্ড থাকা দরকার। সীমান্ত জেলায় বেড়েই চলেছে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণের সংখ্যা। কোভিড পরবর্তী জটিলতায় ভুগছেন আক্রান্তরা। রোগীর চাপ এতই বেশি যে অক্সিজেন স্যাচুরেশন এই নিচে নেমে যাওয়ার পরও সাররা ফেরত দিতে বাধ্য হচ্ছে। কাল সন্ধ্যাবেলা থেকে একটা বেডও পাচ্ছি না। আগে একটা জিনিস মুখস্থ করতে যত সময় লাগতো, এখন দেখা গেছে অনেক বেশি সময় লাগে। দোতলা বা তিনতলায় নর্মাল ভাবে উঠতে আমার প্রায় 2 মাস লেগে গেল। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্ত্রী মিতু হত্যা মামলায় বাবুল আক্তার স্বীকারোক্তি না দিলেও সাক্ষী ও তথ্য প্রমাণে মিলেছে সম্পৃক্ততা। মুসাকে গুম করায়ও জড়িত ধারণা পিবিআই এর। হদিশ নেই কুষ্টিয়া সুগার মিলের 50 টন চিনির গোডাউন থেকে উঠাও। স্টোর কিপার সাময়িক বরখাস্ত, 3 সদস্যের কমিটি গঠন। বাজেটের প্রভাব রাজধানীর বাজারে। কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে আমদানি করা ক্যাপসিকাম ও গাজরের দাম। সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ইলিশ। ফরিদপুরে হঠাৎ পদ্মার ভাঙন আতঙ্ক। একদিনে নদীগর্ভে বিলীন 300 মিটার এলাকা। হুমকির মুখে বসত ভিটা সহ বহু স্থাপনা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। আবারও চীনের টিকা প্রাপ্তি নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। গতকাল টিকার দাম প্রকাশ করা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সংকটের কথা বললেও আজ ঢাকায় নিযুক্ত দেশটির উপরাষ্ট্রদূত জানালেন ভিন্ন কথা। তিনি জানান, সিনোফার্মের সঙ্গে টিকা আমদানিতে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি বাংলাদেশের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অদক্ষতা ও কূটনৈতিক ব্যর্থতায় টিকা আমদানিতে বারবার হোঁচট খাচ্ছে বাংলাদেশ। এদিকে চীনের উপরাষ্ট্রদূত আরও জানান, আগামী 13 জুনের মধ্যে দেশে আসছে উপহারের 6 লাখ ডোজ টিকা। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। করোনা সংকট মোকাবিলায় চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গে টিকা আনার আলোচনা শুরু হয় বেশ কয়েক মাস আগে। বাংলাদেশ চীনের টিকা কূটনীতির প্রক্রিয়ার মাঝেই বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত দাবি করেন, দ্রুত সিদ্ধান্ত নিতে না পারা ও সময় ক্ষেপণের কারণে টিকা কিনতে দেরি হয়েছে বাংলাদেশের। সঙ্গে আমেরিকার নেতৃত্বাধীন জোট কোয়াডে যোগ দেয়া নিয়ে তার মন্তব্যের কূটনীতির ভাষায় জবাব দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরে টিকা নেবার প্রক্রিয়ার আলোচনায় আসে অপ্রকাশযোগ্য চুক্তি, যার জন্য চীনা ভাষায় লেখার জায়গায় সই করে ফেলা এক ধরনের চাহিদাপত্র দিয়ে পরে তা কমানো সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রশাসনিক নানা দুর্বলতার কথাও উঠে আসে জনসম্মুখে। অপ্রকাশযোগ্য চুক্তি শর্ত লঙ্ঘন করে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানিয়ে দেন, ডোজ প্রতি $10 বাংলাদেশকে 1.5 কোটি করোনা টিকা দেওয়ার চুক্তি করেছে চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ সিনোফার্ম। এতে চীনের পক্ষ থেকে প্রকাশ করা হয় ক্ষোভ, পরে চীনের কাছে দুঃখ প্রকাশ করতে হয় বাংলাদেশকে। সেইটা তারা আমাদের জানিয়েছে, আমরা এই জন্য বলছি যে এরকম হবে না। তবে সর্বশেষ বাংলাদেশে নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে জানান, চীন সরকার তো দূরের কথা, সিনোফার্মের সঙ্গে এখনও টিকা কেনার কোনো চুক্তি হয়নি বাংলাদেশের। এ অবস্থায় আবারও টিকা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা, আর এ পরিস্থিতির জন্য কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আমরা যত কথা বলতেছি অত কাজ করছি না, কিন্তু এটাই হচ্ছে সারমর্ম। যত তাড়াতাড়ি সম্ভব এগুলা রিয়েলি মিনিংফুলি ওদের সাথে ডিল করা উচিত, ওদের সাথে চুক্তিবদ্ধ হওয়া উচিত। যেগুলো আজকে দিতে পারতেছে না, 1 মাস 2 মাস পরে দিতে পারবো, ওদের সাথে আজকেই চুক্তিবদ্ধ হচ্ছে। একদিকে যেমন চীনের উপহার হিসেবে ইতিমধ্যে আমরা কিছু টিকা পেয়েছি এবং সামনে হয়তো আরো পাবো, কিন্তু উপহারের টিকা দিয়ে তো বাংলাদেশের এই বিশাল জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা যাবে না। চীনের সাথে চুক্তি করে টিকা ক্রয় করার ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ। এখন এখানে কিন্তু আমরা কোনো মত পার্থক্য দেখছি না। চীনও চাচ্ছে বাংলাদেশের টিকা বিক্রি করতে এবং বাংলাদেশও চীন থেকে টিকা আমদানি করতে চাচ্ছে, যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে অন্য কোনো সোর্স নেই। চীনের ডেপুটি চিফ অব মিশন
শনিবার আরও একটি ফেসবুক পোস্টে জানান ১৩ জুনের মধ্যে বাংলাদেশে আসবে চীনের উপহারের আরও ৬ লাখ ডোজ টিকা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সহ সীমান্তবর্তী কয়েকটি জেলার করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী অঞ্চলে মারা গেছেন আরও ৮ জন। এর মধ্যে শুধু চাঁপাইনবাবগঞ্জেরই ৫ জন। এছাড়া উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়েও করোনার আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় সকাল থেকে শুরু হয়েছে ৭ দিনের বিশেষ লকডাউন। এ জেলায় করোনা সংক্রমণের হার একদিনে ৮৭% ঠেকেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ৮ জন করোনায় মারা গেছেন। এর মধ্যে ৫ জন চাঁপাইনবাবগঞ্জের এবং রাজশাহীর ৩ জন। একদিনে নমুনা পরীক্ষায় ৯৪ জনের মধ্যে ৩৮ জন করোনা শনাক্ত হয়েছেন। রোগীর চাপ বাড়ায় হাসপাতালে করোনা ওয়ার্ডে শয্যা সংকট প্রকট হচ্ছে। সকাল ৭টায় এসেছি, ট্রলির উপর রাখছি, বলছে বেড ফাঁকা হবে দিব। সবাইকে জিজ্ঞাসা করছে যে কোনো ওয়ার্ডে বেড থাকলে আমাদের না তো দেন একটা, কিন্তু সবাই বলছে যে একটাও বেড ফাঁকা নাই। অনেকে ভর্তি হতে মনে করছে যে পারছে না, বাট আমরা চেষ্টা করি যেগুলো আসলে জেনুইন মানে একদম ভর্তির মতো সেগুলোকে ভর্তি নেওয়ার চেষ্টা করছি আর কি। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় এ জেলায় ৫ জন মারা গেছেন। ১৮১ জনের নমুনা পরীক্ষায় ১১২ জনের পজিটিভ এসেছে, যা শতাংশের হারে ৬২তে গিয়ে ঠেকেছে। নাটোরেও দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে করোনা পরিস্থিতি। সংক্রমণ বাড়ায় ঝুঁকিমুক্তভাবে দ্রুত নমুনা পরীক্ষার জন্য সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুথ উদ্বোধন করেছে জেলা পুলিশ। শনিবার এই বুথে ৯ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের পজিটিভ এসেছে। মানুষ যাতে সুন্দরভাবে এখানে বসে স্যাম্পলগুলো দিতে পারে এবং তারা যেন কোনো অসুবিধা ফিল না করে সেই লক্ষ্যে আমরা বুথ তৈরি করেছি। এই বুথ তৈরির ফলে এই অঞ্চলের মানুষ খুব দ্রুত এখানে এসে আমাদের স্যাম্পল কালেকশনের সুযোগ সেটা পাবে। করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে সাতক্ষীরায় শনিবার ভোর থেকে সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে। জেলায় বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল। তবে সকাল থেকে মাঠে প্রশাসনিক তৎপরতা কম থাকায় উৎকণ্ঠায় আছেন সাতক্ষীরাবাসী। তথাকথিত লকডাউন, এই লকডাউনে করে আমাদের সাতক্ষীরায় কোনো উন্নতি হবে বলে আমি মনে করি না। কঠিনভাবে লকডাউনটা চালু করা হোক। তৃতীয় দিনের মতো বিশেষ লকডাউন চলছে নওগাঁ সদর পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায়। গত ২৪ ঘন্টায় নিয়ামতপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জেলা শহরের চেয়ে বর্তমানে সীমান্তবর্তী উপজেলাগুলোতে প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া গত ২৪ ঘন্টায় যশোরে ১৮ জন, মোংলায় ১০ জন, কুড়িগ্রামে ৭ জন এবং চুয়াডাঙ্গায় আরও ৭ জন করোনা শনাক্ত হয়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার রাকিবুল হাসান এবং সাতক্ষীরার সীমান্ত নিউ মার্কেট এলাকায় আছেন রিপোর্টার মমতাজ আহমেদ বাপি। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে রকিবুল হাসানের কাছে। রাকিব। জাফর, আপনাকে ধন্যবাদ। গেল দিনের থেকে আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মৃতের সংখ্যা খানিকটা কমলেও যে পরিমাণ আসলে সংক্রমিত হয়েছে, এবং আপনি জানেন যে রাজশাহীর পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জে সেখানে কিন্তু ৬০%-রও বেশি করোনা সংক্রমণ হচ্ছে, এবং সেই কারণে এর পাশাপাশি নওগাঁ, কুষ্টিয়া, পাবনা এই সমস্ত জায়গা থেকেও কিন্তু করোনা সংক্রমণ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসছে। এই কারণে আমরা সকাল থেকে দেখেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে সমস্ত ওয়ার্ডে করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে সেই সমস্ত ওয়ার্ডে কিন্তু শয্যা সংখ্যা রয়েছে ২৩২টি। এর মধ্যে ইতোমধ্যেই কিন্তু ভর্তি আছে ২২৪ জন, এবং বাকি যারা এসেছেন আজকে সকাল থেকে বা গতকাল রাত থেকেও তারা কিন্তু এখানে অবস্থান করেছেন, এবং অনেক সময় তাদেরকে হাসপাতালের যে ট্রলি আছে সেটার উপরে বসে থেকেই রাত কাটাতে হয়েছে, এবং দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করেছেন ভর্তি হবার জন্য। যদিও প্রত্যেক দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২টার পর থেকে যারা সুস্থ হয়ে যান তাদেরকে আসলে ছাড় দেওয়া হয়, তারপরেও কিন্তু সেই সংক্রমিত রোগীর সংখ্যা যেহেতু অনেক বেশি, সে কারণে কিন্তু সেই শয্যা সংখ্যা প্রত্যেক দিন যে খুব বেশি কমছে সেটি নয়। আজকে সকাল থেকে গেল ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ১৬ জন নতুন করোনা আক্রান্ত রোগী। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, রাজশাহীর ১০ জন এবং নওগাঁ থেকে ১ জন সংক্রমিত রোগী এখানে ভর্তি আছেন। এছাড়া রাজশাহী মেডিকেল
মেডিকেল কলেজ হাসপাতালে যে 224 জন করোনা রোগী ভর্তি আছেন তাদের মধ্যে 111 জনই কিন্তু পজিটিভ এবং বাকিগুলো সংক্রমণ নিয়ে আছেন। যেটি বলা হচ্ছে যে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুধু 94টি টেস্ট করা হচ্ছে, যার মধ্যে 38টি পজিটিভ। এছাড়াও কিন্তু রাজশাহীর অন্যান্য যে সমস্ত জায়গায় উপজেলা সহ অন্যান্য রাজশাহী মেডিকেল কলেজে যে সমস্ত পিসিআর আসলে টেস্ট করা হয়, সেই পিসিআরগুলোর টেস্টের রিপোর্ট হয়তো আমরা একেবারে শেষ বেলাতে কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পাই। তারপর থেকে আসলে জানা যায় যে আসলে কি পরিমাণ আসলে সংক্রমণের হার হয়েছে। তবে এখন পর্যন্ত হাসপাতালে যেটি দেখছি জাফর, সেটি হচ্ছে যে বাইরে থেকে অনেকেই সংক্রমিত হয়ে এসেছেন এবং এখানে অক্সিজেনের স্বল্পতা আছে এবং সেটি কাটিয়ে ওঠার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তিনি যেটি বলছেন যে তাদের পক্ষ থেকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা গুরুত্ব দিচ্ছেন যাদের খুব বেশি জরুরি তারা তাদেরকে ভর্তি নেবেন এবং যাদেরকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া যাবে বা অন্য কোথাও রেখে চিকিৎসা দেওয়া যাবে তাদেরকে আসলে সেই চিকিৎসার ব্যবস্থার জন্য তারা বলছেন। এর পাশাপাশি এইরকম একটা সংক্রমণের সময় যখন রাজশাহীতেও প্রায় 30% বা 27% এইরকম সংক্রমণ হচ্ছে প্রায় দিনই, সেই সময় আসলে স্বাস্থ্যবিধি মেনে চলার উপরে গুরুত্ব আরোপ করছেন চিকিৎসকরা এবং বিশেষজ্ঞরা। এবং এটিতে আমরা যেটি দেখছি যে রাজশাহী নগরীর যে মার্কেটগুলো খোলা রয়েছে বা মানুষজন সাধারণ মানুষজন চলাচল করছে সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি যে খুব বেশি মানা হচ্ছে সেটি আমরা লক্ষ্য করছি না। এই ক্ষেত্রে কিন্তু রাজশাহী জেলা প্রশাসন বলছে তারা কঠোরভাবে এটা জনগণকে মানানোর জন্য কাজ করছেন। রাজশাহীর করোনা পরিস্থিতির এই ছিল সর্বশেষ। শুনবো সাতক্ষীরার খবর, সেখানে আছে সহকর্মী বাপি। শুরু হয়েছে সেই লকডাউন চলাকালে যে শর্ত আরোপ করা হয়েছিল সেই শর্ত অনেকটাই মানা হচ্ছে না বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে এখানে মোটরসাইকেল, ইজি বাইক, ভ্যান, রিক্সা, প্রাইভেট কার কোনো কিছুই চলার কথা না, তারপরেও আমরা দেখছি এগুলি চলছে। শুধুমাত্র বাস, মিনি বাস এবং বন্ধ আছে দোকানপাট। আমাদের এই একটু আগেই সিভিল সার্জন অফিস থেকে আমাদেরকে জানিয়েছে এই জেলায় 2টি সরকারি হসপিটালে 60 জন করোনা রোগী ভর্তি আছে, এর মধ্যে 5 জন আছে আইসিইউতে মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা আরো জানতে পেরেছি যে জেলায় টোটাল করোনা আক্রান্ত রয়েছে 311 জন। আরো যারা বাড়িতে বসেই ট্রিটমেন্ট নিচ্ছে, চিকিৎসা নিচ্ছে, এই ধরনের রোগীর সংখ্যা 311 জন। বিভিন্ন সীমান্ত এলাকা, বিভিন্ন উপজেলায় তারা নিজেরা বাড়ি বসেই চিকিৎসা নিচ্ছে। এই ভয়াবহতার মধ্য দিয়েই আজকে এই লকডাউন শুরু হলো, কিন্তু লকডাউনের যে শর্ত ছিল সে শর্ত মানা হচ্ছে না। এখানে সেই ইজি বাইক চলছে, মোটরসাইকেল চলছে, মানুষজন অহরহ ঘোরাফেরা করছে। আমরা সেই লকডাউনের জন্য স্থানীয়ভাবে বারবার সুশীল সমাজ বলেছে এটা কঠোরভাবে দমন করতে হবে। এমনকি সাতক্ষীরা পরিদর্শনকালের ডিআইজি আমাদেরকে জানিয়েছে, আমাদের মাধ্যমে সকলকে জানিয়েছে আগে জীবন তারপর জীবিকা। এই জীবিকা আগে নিয়ে না এনে আগে জীবনকে বাঁচাতে হবে। এর জন্য সকলের সহযোগিতার আহ্বান করেছে খুলনা রেঞ্জের ডিআইজি। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ করোনা পরিস্থিতি এবং লকডাউনের চিত্র। জাফর। সীমান্তবর্তী জেলাগুলোর করোনা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি এবং তার আগে রাজশাহী মেডিকেল কলেজের সামনে থেকে যুক্ত হয়েছিল রিপোর্টার রাকিবুল হাসান। করোনা থেকে সেরে ওঠাদের বেশিরভাগই ভুগছেন কোনো না কোনো জটিলতায়। কোভিড পরবর্তী শারীরিক ও মানসিক সমস্যা দীর্ঘদিনে হয়ে উঠছে উদ্বেগের কারণ। তাই ফলো আপের ওপর বিশেষভাবে জোর দিচ্ছেন চিকিৎসকরা। দ্রুতই দেশের সব সরকারি হাসপাতালে পোস্ট কোভিড ক্লিনিক খোলার পরামর্শ তাদের। মুজাহিদ শুভর রিপোর্ট। 2021 সালের 31শে মে পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 8 লাখ মানুষ। এদের একটি অংশ আবার মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছেন। তবে আক্রান্তের ধরন যেমনই হোক না কেন অনেকেই ভুগছেন কোভিড পরবর্তী নানা জটিলতায়। অধিকাংশই 1 থেকে 3 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হলেও অনেকে বছরব্যাপী ভুগছেন নানা ধরনের শারীরিক ও মানসিক জটিলতায়। আমি একদমই ঘুমাতে পারতাম না এবং সেটা এখন পর্যন্ত আমাকে কন্টিনিউ করতেছে। আগে একটা জিনিস মুখস্থ করতে যত সময় লাগতো
এখন দেখা গেছে অনেক বেশি সময় লাগে। দোতলা বা তিনতলায় নর্মাল ভাবে উঠতে আমার প্রায় 2 মাস লেগে গেল। চিকিৎসকরা বলছেন কোভিড পরবর্তী সমস্যা স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী হতে পারে। উল্লেখযোগ্য একটি অংশের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা শ্বাসকষ্ট, কাশি এবং ক্লান্তিতে দীর্ঘমেয়াদেও প্রকাশ পায়। এছাড়াও কোভিড থেকে সুস্থ হবার বিরূপ প্রভাব পড়ে হার্ট, কিডনি ও লিভারেও। খুব দীর্ঘ সময় অক্সিজেন লেগেছে, অথবা যারা আইসিইউতে চিকিৎসা নিয়েছেন এবং আইসিইউতে যাদেরকে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন মানে কৃত্রিম শ্বাসযন্ত্র দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই জটিলতাগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এদিকে সুস্থ হয়েও তীব্র মানসিক চাপ শারীরিক জটিলতাকে বাড়িয়ে তুলছে। তবে কোভিড ব্যাপকভাবে যৌন ক্ষমতা হ্রাস করে তেমন কোনো প্রমাণ মেলেনি। কিছুটা কমলেও তা মানসিক চাপের কারণেই বলে মত বিশেষজ্ঞদের। অনেকের মধ্যে সেক্সুয়াল ফ্রিকোয়েন্সি কমে যায়, তাদের মধ্যে এক ধরনের অনীহা আসে এবং এক ধরনের আতঙ্ক বা দুশ্চিন্তার কারণে তাদের নতুনভাবে হয়তো দ্রুত বীর্যপাত অথবা ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যাগুলি হতে পারে, কিন্তু এটা সাময়িক। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেলে কোভিড পরবর্তী চিকিৎসার ক্লিনিক স্থাপিত হলেও মাত্র 2 দিন করে খোলা থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। দ্রুত সবকটি সরকারি হাসপাতালে পোস্ট কোভিড ক্লিনিক খোলার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। এটাকে এখনো একেবারে প্রান্তিক পর্যায়ে আমরা ছড়িয়ে দিতে পারিনি। আশা করছি হয়তো সামনের দিকে আমরা করতে পারবো। কোভিড মহামারী নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আক্রান্ত ও লক্ষণ উপসর্গ থাকা সবাইকেই সতর্ক থাকার জোর আহ্বান চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। শব্দের চেয়ে 2 গুণ বেশি গতির সুপারসনিক প্লেন নিয়ে আসছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড। এ বিষয়ে বিস্তারিত থাকছে সংবাদের শেষাংশে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশ রক্ষায় আরও বনায়ন ও সবুজায়ন প্রয়োজন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাইকে সাধ্যমতো বৃক্ষরোপণ করতে হবে। সকালে বিশ্ব পরিবেশ দিবসে জাতীয় বৃক্ষরোপণ অভিযানে উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে গণভবনে গাছের চারা রোপণ করে দেশব্যাপী জাতীয় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময় সীমিত সংখ্যক কর্মকর্তাদের নিয়ে নিজ হাতে গাছের চারা রোপণ করেন তিনি। পরে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বৃক্ষরোপণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ুর ক্ষতির প্রভাব থেকে রক্ষায় দেশে বৃক্ষরোপণ ও যত্নের কোনো বিকল্প নেই। যার যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান। পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। এই দেশ আমাদের। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। বনায়নের ক্ষেত্রে আমাদের অনেক সাফল্য। আমরা যে ব্যবস্থা নিয়েছি তার ফলে আজকে আমাদের প্রায় 22% আমাদের বনায়ন সৃষ্টি হয়েছে। কাজে আপনারা সকলে গাছ লাগাবেন এবং গাছের যত্ন করবেন। শুধু লাগালে হবে না, গাছটা যাতে টিকে থাকে তার জন্য যত্ন করতে হবে। এবং যে গাছ ফল দেবে অথবা কাঠ দেবে অথবা আপনাদের ঔষধ দেবে, নানাভাবে উপকৃত হবেন। ফরিদপুরে হঠাৎ করে পদ্মা নদীর ভাঙন শুরু হয়েছে। একদিনে নদী গর্ভে বিলীন হয়েছে 300 মিটার এলাকা। হুমকির মুখে রয়েছে 2টি ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সেতু ও শহর রক্ষা বাঁধ। যে কোনো সময় ধসে যেতে পারে বসতভিটা, মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাজার সহ বহু স্থাপনা। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফরিদপুর প্রতিনিধি সুমন ইসলামের রিপোর্ট। বৃহস্পতিবার ভোর থেকে হঠাৎ করে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিচর ও নর্থ চ্যানেল ইউনিয়নে ভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যে ভাঙনের ভয়াবহতায় বিলীন হয়ে যায় প্রায় 300 মিটার এলাকা। এ সময় ভাঙনের কবলে ফসলি জমিও পদ্মা নদীতে বিলীন হয়ে যায়। হঠাৎ করে ভাঙন দেখা দেয়ায় আতঙ্ক বিরাজ করছে নদী পাড়ের মানুষের মধ্যে। আমরা এই 6-7 বার বাড়ি ভেঙে নদীর কাছে এসে ফিরে বাড়ি করছে। এখন যদি আমরা বাড়ি ঘর ভেঙে চলে যাই, আমাকে দাঁড়ানোর কোনো জায়গা নাই। কোন দামো কোনে কি করুম, এমনি সরকার এইটা আমাকে নিতেছে না। টিসি মহোদয়, এক্সেন মহোদয়, তারা যেন তড়িৎ গতিতে এটার ব্যবস্থা নেয়। এদিকে ইউনিয়ন দুটির হাজারো মানুষের সম্পদ রক্ষায় ভাঙনের হাত থেকে বাঁচাতে সরকারি সহযোগিতা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এইভাবে যদি নদী ভাঙে, যদি এই ব্রিজটাও ভেঙে যাবে, আমার এলাকা যদি শুধু আমার এলাকা থাকবে না, এই টাবা খোলা পর্যন্ত ধরে যাবে যদি এই জায়গা থেকে নদী যদি প্রতিরোধ না করে। মানুষের যান মাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বসত বাড়ি রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং প্রশাসনের প্রতি জোর দৃষ্টি আকর্ষণ করছে। পদ্মা
নদীর ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। নদী ভাঙন রোধে দ্রুত কাজ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা আশা করছি যে একদিকে বস্তা ফেলা আর একদিকে ডুবোচর খনন করে ক্যানেল বের করে দেওয়ার মধ্য দিয়ে আমাদের এই ভাঙন প্রতিরোধ করতে আমরা সক্ষম হব। জেলার পদ্মার পাড়ের লাখো মানুষের আশ্রয়স্থল রক্ষায় ভাঙন রোধে টেকসই পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। সময় সংবাদ, ফরিদপুর। এবারের বাজেট চলমান সংকট থেকে উত্তরণের বাজেট হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় বক্তব্যে তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামায়াত উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে, তাই সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। এ সময় সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় যে কোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এই বাজেট এই করোনাকালীন সংকট থেকে উত্তরণের বাজেট। সাধারণ মানুষের জীবন এবং জীবিকার মান উন্নয়ন করার লক্ষ্য রেখে আজকে এই বাজেট প্রণীত হয়েছে। যারা বাজেটের অহেতুক সমালোচনা করেন তাদের সমালোচনা করার অভ্যাসবশত তারা কেমন সমালোচনা করেন, কোনো ভালো জিনিস তারা দেখতে চান না। আজকে বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, এদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। এরা সব এক এবং অভিন্ন। আমরা যতই উন্নয়নের দিকে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, এরা কিন্তু আজকে ষড়যন্ত্র করছে আমাদেরকে উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য। কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সজাগ থাকতে হবে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলেও প্রত্যক্ষ সাক্ষী ও তথ্য প্রমাণে মিতু হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। বিশেষ করে তার ঘনিষ্ঠ সাইফুল ইসলাম ও কিলিং মিশনের প্রধান মুসার স্ত্রী পান্না আক্তারের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেই উঠে এসেছে মৃত্যু হত্যায় বাবুলের সম্পৃক্ততা। এবার বাবুল আক্তারের নির্দেশেই যে মুসাকে তুলে নেওয়া হয়েছিল সেই তথ্য প্রমাণ সংগ্রহে মাঠে নেমেছে তদন্ত সংস্থা পিবিআই। মুসাকে আমরা দেখতেছি হলো সিসি ক্যামেরার ফুটেজে যে সে এখানে আসে, আবার সেই মুসাকে বাবুল আক্তার সাবধান থাকতে বলতেছে। এখানে তো 2 এ 2 4 মিলাইতে আমাদের কোনো কষ্ট হচ্ছে না। ঘটনার 6 বছরের মাথায় এসে পিবিআই এর কাছে স্ত্রী মিতুকে হত্যার কথা অকপটে স্বীকার করল। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি বাবুল আক্তার, যে কারণে হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা প্রমাণে কিছুটা ভিন্ন পথে হাঁটতে হচ্ছে তদন্তকারী সংস্থা পিবিআইকে। এক্ষেত্রে বাবুল আক্তারের ব্যবসায়িক অংশীদার সাইফুল ইসলাম এবং মুসার স্ত্রী পান্না আক্তারের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়াকে বড় ধরনের অগ্রগতি বলে মনে করছেন সরকার নিয়োজিত কৌশলী। উনি 164 না দিলেও অন্য সাক্ষীদের 164-এ যেহেতু ওনার কমপ্লিকেশনটা এসেছে, ইমপ্লিকেশন এসেছে, অতএব কারণে ওনাকে এখন আপনার মামলার যে মেরিট, সেই মেরিট বিবেচনায় তাকে এই মামলায় সম্পৃক্ত করা অথবা তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া কোনো বিষয় না। এদিকে কিলিং মিশনের প্রধান মুসাকে ঘিরে এই মামলা তদন্ত ঘুরপাক খেল। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তার অবস্থান নিশ্চিত করতে পারেনি। তবে মুসার স্ত্রীর দেওয়া জবানবন্দি অনুযায়ী পিবিআই এর ধারণা মুসার লাপত্তা হওয়ার নেপথ্য রয়েছে বাবুল আক্তার। মুসাকে তুলে নেওয়ার ব্যাপারে এখন এটা একটু আমাদের কাছেও রহস্য আছে যে ওনারা বলছেন যে কোন রহস্য, ডিবি তুলে নিয়ে গেছে, পুলিশ তুলে নিয়ে গেছে, কারা তুলে নিয়ে গেছে। বাবুল আক্তার কিন্তু অ্যাট দ্যাট টাইমও কিন্তু সে চাকরিতে বহাল ছিল। এখন সে কোনো কারসাজি করছে কিনা এটা আমাদের তো অবশ্যই দেখতে হবে। 2016 সালের 5 জুন ভোরে দুর্বৃত্তের গুলি এবং ছুরিকাঘাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। জঙ্গিদের দিকে ইঙ্গিত করে বাবুল আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন, কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা পাওয়ায় গত 12 মে আগের মামলায় পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দিলে মিতুর বাবা বাদী হয়ে নতুন মামলায় বাবুল আক্তারকে আসামি করেন। সেই মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার করে পিবিআই। ওরা হত্যা করার পরে বাবুল আক্তারকে ওরা মেসেজ ফোনে জানাইছে যে মানে হত্যা কনফার্ম করছে। তখন ওরা বাবুল আক্তার রিপ্লাই দিচ্ছে যে তোরা কোপাইলি কেন, ওদের বলছিল ডাইরেক্ট শ্যুট করে মেরবে। এদিকে বহুল আলোচিত এই মামলার মূল আসামি বাবুল আক্তারের বান্ধবী অবস্থান জানার জন্য জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউএনএসসিআরকে চিঠি দিয়েছে পিবিআই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কুষ্টিয়া সুগার মিলের 50 টন চিনির হদিশ নেই। এ ঘটনায় গোডাউন কিপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। বিস্তারিত জানালে সুগার মিলের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী SM রাশেদ।
কুষ্টিয়া সুগার মিলে কিন্তু কেন্দ্রীয় যে গোডাউন রয়েছে তার থেকে প্রায় 50-52 মেট্রিক টন চিনির কিন্তু কোনো হদিস পাচ্ছে না কুষ্টিয়া সুগার মিল কর্তৃপক্ষ। তো কুষ্টিয়া সুগার মিলের যিনি ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান সাথে আমি কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুগার মিলের যে কেন্দ্রীয় ভাবে নিয়মিত যে গোডাউন পরীক্ষা করা হয় তারই ধারাবাহিকতায় কিন্তু দোষে 2 জুনে কিন্তু কুষ্টিয়া সুগার মিল কর্তৃপক্ষ গোডাউনে তাদের তৎপরতা শুরু করার পরে কিন্তু প্রায় 52 মেট্রিক টন চিনির কোনো হদিস পাচ্ছে না, যার কারণে কিন্তু সুগার মিল কর্তৃপক্ষ কেন্দ্রীয় গোডাউনে যিনি দায়িত্বপ্রাপ্ত ফরিদুল হক ছিলেন তাকে কিন্তু সাময়িক বরখাস্ত করছে। আসলে চিনি এগুলা যে চিনিগুলা আসলে চিনি কলে যে মজুদ ছিল সেই মজুদকৃত চিনি কোথায় গেল, কিভাবে এই চিনিটা আসলে তসরুপ হয়েছে সেই বিষয়ে কিন্তু কুষ্টিয়া সুগার মিল কর্তৃপক্ষ 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে এবং এই 3 সদস্য বিশিষ্ট কমিটি কিন্তু 7 কার্য দিবসের ভিতরে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কিন্তু কুষ্টিয়া সুগার মিল কর্তৃপক্ষ। তো কুষ্টিয়া সুগার মিল নিয়ে আমি কিছু জানি না। মূলত কুষ্টিয়া সুগার মিল কিন্তু প্রায় 2001 এবং 2002 অর্থ বছর থেকে 2019-20 অর্থ বছর পর্যন্ত প্রায় 415 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে গত 2020-এর 1 ডিসেম্বরে কিন্তু চিনি কলটি বন্ধ হয়ে যায়। তারপর থেকে কিন্তু কুষ্টিয়ায় যে মজুত চিনি কিন্তু বিভিন্নভাবে আসলে কুষ্টিয়া সুগার মিল কর্তৃপক্ষ বিক্রি করেছিল এবং এই বিক্রি করার শেষ পর্যায়ে কিন্তু হঠাৎ করে কিন্তু এই যে চিনিটা আর আসলে স্বল্পতা সৃষ্টি হয়, যার কারণে কিন্তু এই কুষ্টিয়া চিনি কল কর্তৃপক্ষ এই বিষয়টা সামনে নিয়ে আসে এবং কুষ্টিয়া সুগার মিলের কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু কুষ্টিয়ার যে স্টোর কিপার ছিলেন ফজলুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। তো কুষ্টিয়ার সুগার মিলে প্রায় 52 মেট্রিক টনের চিনি তসরুপ নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়া সুগার মিলের প্রায় 50 মেট্রিক টন চিনির গায়েব হয়ে যাওয়ার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী SM রাশেদ। বাজেটে আমদানি করা ক্যাপসিকামের ওপর শুল্ক আরোপের প্রস্তাবনার একদিন পরই দাম বেড়েছে কেজিতে 100 টাকা, গাজরে বেড়েছে 10 টাকা। সকালে এক পশলা বৃষ্টির কারণে কেজিতে 10-15 টাকা বেড়ে গেছে অন্যান্য সবজির দামও। চড়া মাছ বাজারে সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ হয়েছে ইলিশের দাম। তবে ক্রেতার জন্য স্বস্তি রয়েছে মাংসের বাজারে। এবারের বাজেটে গাজর, ক্যাপসিকাম, টমেটো, কাঁচামরিচ আমদানিতে শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। দেশের চাষিদের সুবিধা দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও বাজেট পাশের আগে থেকেই বাড়তি দামে এসব পণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের। গাজরে আমরা কি 10 টাকা বাড়ছে, কেসে ভাগ আমরা 400 টাকা করে, এর বেশি আমরা 350 টাকা করে। সবুজটা আগে বেশি আমরা 120 টাকা 150 টাকা করে, এখন বেশি আমরা 220 টাকা 250 টাকা করে। অন্য অন্য মালের দাম 10 টাকা 1 কেজিতে 10 টাকা 15 টাকা বাড়ছে। সরকার কইছে এগুলোতে দাম বাড়বো, এই জন্যই ক্যাপসিকাম, গাজর কোনো জিনিস যদি সরকার দাম বাড়ানোর কথা বলে অটোমেটিক্যালি মানে বাস্তবায়ন করার আগে দাম বেড়ে যায়। বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। সপ্তাহ ব্যবধানে 1 কেজি ওজনের এই রূপালী মাছের দাম হালিতে বেড়েছে 4000 টাকার বেশি। ঊর্ধ্বমুখী দামে অন্য মাছ কিনতেও হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। ভালো মাছ হলে একটু 50 টাকা বাড়তে কিনা, নর্মাল মাছ হলে দাম একটু কম হয়। আর যেটা 1 কেজি 200 গ্রাম, এটা মনে হয় কেজি হিসেবে বিক্রি হয় 1800 টাকা কেজি, 2000 টাকা কেজি। নতুন মাছ আনো করতে ভালো মাছ আর করতে গিয়ে আগে তো 2 গুণ একটু বেশি দাম হয়েছে। কেনাকাটাতে আমাদের কষ্ট হবে, এক তো কোভিডের সময় উপার্জন নাই। বাজারে দেশি মুরগির দর স্থিতিশীল থাকলেও কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। সোনালী দাম কেজিতে 10 টাকা 15 টাকা কমছে, এখন 220 টাকা। ব্রয়লার হলে 130 টাকা কেজি, 130-35 টাকা কেজি। চাহিদা কম থাকায় কেজিতে 50 টাকা কমে খাসির মাংস বিক্রি হচ্ছে 850 টাকায়। তবে গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে এবার 12 বছরের কম বয়সী শিশুদেরও করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। নভেম্বরের মধ্যে এটি করতে চায় জো বাইডেন প্রশাসন। বর্তমানে 18 বছরের নিচে যারা রয়েছেন তাদেরও টিকা দেওয়া হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সহকর্মী হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সংকটাপন্ন অবস্থায় যেসব রোগী, সেই সব রোগীর সংখ্যা কিন্তু অনেক কমে এসেছে। হাসপাতালগুলোতেও কিন্তু ভিড় আগের মতো পরিলক্ষিত হচ্ছে না। জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে।
এখন যুক্তরাষ্ট্রের অনেক জায়গায় কিন্তু মানুষ মাস্ক ব্যবহার করছেন না। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 63% মানুষ টিকা নিয়েছেন, এর মধ্যে 41% মানুষ তারা কিন্তু 2টি ডোজই নিয়ে ফেলেছেন। এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি তিনি যে ঘোষণাটি দিয়েছেন থ্যাঙ্কস গিভিং ডে এর আগেই যুক্তরাষ্ট্রে 12 বছরের নিচে বয়সীদের কিন্তু টিকা দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে। ফাইজার ইতিমধ্যে 12 থেকে 16 বছর বয়সীদেরকে টিকা দেওয়ার জন্য অনুমোদন প্রাপ্ত হয়েছে। মডার্নাও এর মধ্যে আবেদন করেছে, তাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে এবং অনুমোদিত হবে। 12 বছরের নিচের বয়সীরাও কিন্তু নভেম্বরের মধ্যেই তারা টিকা নিতে পারবেন। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি যে ভ্যাকসিন উৎপাদন কোম্পানি যারা রয়েছে তাদেরকে সেই অনুমোদন দেয়া হতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি তিনি কিন্তু জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে অনেক মানুষের মধ্যে করোনার ভ্যাকসিন কার্যকর হচ্ছে না, এটি নিয়েও কিন্তু আলোচনা রয়েছে এবং দ্বিমত রয়েছে অনেক মানুষের মধ্যে। সাধারণ জ্ঞানে বোঝা যায় যে একজন মানুষকে যদি ভ্যাকসিন দেওয়া হয় তাকে 80 থেকে 94% কাজ করবে, তাহলে সবারই দেহে করোনা ভ্যাকসিন কাজ করবে, কারো একটু কম কারো একটু বেশি। ভ্যাকসিন দেওয়ার পরেও অনেকের করোনা হতে পারে, কিন্তু সামান্য, সেটা হাসপাতালে নেবে না বা একদম সিরিয়াস মেরে ফেলবে না। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। টিকা নিয়ে চীনের সিনোফার্মের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি হয়নি, জামালেন ঢাকায় নিযুক্ত উপরাষ্ট্রদূত। ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা, কূটনৈতিক ব্যর্থতা বলছেন বিশেষজ্ঞরা। ফরিদপুরে হঠাৎ পদ্মার ভাঙনে আতঙ্ক, একদিনে নদীগর্ভে বিলীন 300 মিটার এলাকা, হুমকির মুখে বসতভিটা সহ বহু স্থাপনা, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়।